সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে নিজেকে সুস্থ রেখেছ। দেশের এই ক্রান্তি লগ্নে রাজশাহী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগ বরাবরের মতোই অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আবারও আমি তোমাদের সঙ্গে হাজির হয়েছি। মোসাম্মদ সাবমিলা খাতুন, প্রভাষক হিসাব বিজ্ঞান, রাজশাহী কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বিবিএ প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের তাদের ব্যষ্টিক অর্থনীতি কোর্সের ত্রয়োদশ অধ্যায়, যে অধ্যায়ের শিরোনাম ভূমি এবং মূলধন, এই অধ্যায় থেকে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস আমরা আলোচনা করব। শিক্ষার্থী, তোমরা জানো যে এই অধ্যায়ে ভূমি এবং মূলধন শিরোনাম থাকলেও এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে ভূমি থেকে যেটা পাওয়া যায় এবং মূলধন থেকে যা পাওয়া যায়, অর্থাৎ ভূমি থেকে পাওয়া যায় খাজনা আর মূলধন থেকে পাওয়া যায় সুদ। এই অধ্যায়ে আমাদের খাজনা এবং সুদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমাদের সাথে গত ক্লাসে আমি খাজনার বিশেষ কিছু টপিকস নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ খাজনা কি, খাজনার প্রকারভেদ, খাজনার উৎপত্তি কেন, এই জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আজকে খাজনা নির্ধারণের যে পদ্ধতি বা খাজনা নির্ধারণের যে তত্ত্বগুলো আছে সেখানে আমি কিছু তত্ত্ব আলোচনা করব। কিছু তত্ত্ব বলা ভুল হবে শিক্ষার্থী, আজকে আমরা রিকার্ডোর যে খাজনা তত্ত্ব রয়েছে সেই খাজনা তত্ত্বটা আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী, চলো আজকে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। এই আলোচনা শেষে তোমরা মেইনলি রিকার্ডোর খাজনা তত্ত্বটি বিস্তারিত ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ ডিটেলস ব্যাখ্যা করতে পারবে এই তত্ত্বে কি আছে। শিক্ষার্থী, আমরা বলেছিলাম যে আমরা খাজনা তত্ত্ব নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমাদের যে টপিকসটা আসে সেটা হচ্ছে খাজনা নির্ধারণ বা ডিটারমিনেশন অফ রেন্ট। বিগত ক্লাসে তোমরা কিন্তু খাজনা কি এবং খাজনা কেন, খাজনার প্রকারভেদ এগুলো সম্পর্কে ডিটেলসে জেনেছ। আজকে ডিটারমিনেশন অফ রেন্ট, এটার যে তত্ত্ব বা দুইটা মতবাদ রয়েছে সেখান থেকে আমরা একটা তত্ত্ব আলোচনা করব। খাজনা নির্ধারণের বর্তমানে দুইটা তত্ত্বই প্রচলিত, একটা হচ্ছে রিকার্ডোর খাজনা তত্ত্ব, একটা আধুনিক খাজনা তত্ত্ব। তো আমাদের জন্য মেইনলি বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে রিকার্ডোর খাজনা তত্ত্ব। বরাবরই কিন্তু এইখান থেকে তোমাদের প্রশ্ন হয়ে থাকে। এই চ্যাপ্টারে মেইনলি রিকার্ডোর খাজনা তত্ত্বটা তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আশা করছি শিক্ষার্থী তোমরা এই গুরুত্ব অনুধাবন করে এই ক্লাসটি মনোযোগ দিয়ে শুনবে। আর আমি তোমাদের জন্য এই ক্লাসে ডিটেলস আলোচনার চেষ্টা করেছি এবং স্লাইডেও যতটা সম্ভব ডিটেলস লেখার চেষ্টা করেছি। আমরা আমাদের ফেস টু ফেস ক্লাস হলে হয়তো আমরা এত ডিটেলস লিখতাম না, কিন্তু এখানে আমি ডিটেলস দিয়েছি কারণ আমি জানি তোমরা এই অবস্থায় যে যেখানে আছো হয়তো বই পুস্তক সাথে নেই বা বিভিন্নভাবে সমস্যায় আছো, সুতরাং যাতে ক্লাসটা দেখে তোমরা ডিটেলসে ক্লাসের উপর প্রিপারেশান নিতে পারো বা একদম তোমরা এ টু জেড যাতে বিস্তারিত পড়তে পারো, সেই জন্যও কিন্তু আমি এটা ডিটেলসে এই স্লাইডে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমরা উপকৃত হবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা দেখি যে রিকার্ডের খাজনা তত্ত্বের মধ্যে আসলে কি রয়েছে। যে রিকার্ডোর খাজনা তত্ত্ব আমরা বলছি, তিনি তার দ্য প্রিন্সিপল অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন, দ্য প্রিন্সিপল অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন, এই যে একটা গ্রন্থ রয়েছে, যে গ্রন্থটা 1817 সালে প্রকাশিত হয়। তিনি ইংল্যান্ডের একজন প্রখ্যাত অর্থনীতিবিদ, তার ফুল নেম ডেভিড রিকার্ডো। তাহলে আমরা কি বুঝতে পারছি যে রিকার্ডোর খাজনা তত্ত্বের প্রবক্তা হচ্ছেন ইংল্যান্ডের প্রখ্যাত অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো, যিনি 1817 সালে তার বিখ্যাত গ্রন্থ বা জমির খাজনা বা ট্যাক্সের ওপর একটা বই লিখেছিলেন। যে বইটা বা মতবাদ প্রদান করেছিলেন, যে মতবাদকে বলা হচ্ছে রিকার্ডোর খাজনা তত্ত্ব বা রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট। এই রেন্টটা তিনি প্রকাশ করেছিলেন দ্য প্রিন্সিপল অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন এ বইতে। এই তত্ত্বে তিনি সাধারণত দেখিয়েছিলেন যে খাজনা কি এবং কিভাবে এর উৎপত্তি হয় এবং কিভাবে এর পরিমাণ নির্ধারিত হয়, সে সম্পর্কে তিনি ডিটেলস বা তার সুচিন্তিত যে মতামত সেটা তিনি প্রকাশ করেছিলেন। রিকার্ডোর মতে খাজনা হলো জমির উৎপাদনের সেই অংশ যা জমির আদি ও অবিনশ্বর শক্তি ব্যবহারের জন্য জমির মালিককে দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে দুইটি, সেটি হচ্ছে ডেভিড রিকার্ডো তার প্রিন্সিপল অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন এই গ্রন্থে রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট বা রিকার্ডোর খাজনা তত্ত্ব নামে একটি মতবাদ প্রদান করেন।
এইটা। আর মতবাদে তিনি কি লিখেছিলেন, যে এই খাজনা আসলে কি এবং খাজনা কিভাবে উৎপত্তিত হয়, এই জিনিসগুলো তিনি তার সুচিন্তিত যে মতবাদ বা তার যে মতামত সেটা তিনি প্রকাশ করেছেন। তার মতে খাজনা হলো জমির উৎপাদনের একটি অংশ। মনে রাখো শিক্ষার্থী, রিকার্ডোর মতে খাজনা হলো জমির উৎপাদনের একটি অংশ বা সেই অংশ যা জমির আদি এবং অবিনশ্বর শক্তি ব্যবহারের জন্য জমির মালিককে দেওয়া হয়। অর্থাৎ জমির যে শক্তি রয়েছে সেই শক্তি যদি কেউ ইউজ করে, সেই শক্তি ইউজের জন্য মালিককে যেটা দেওয়া হয় সেটাই হচ্ছে খাজনা। রিকার্ডোর খাজনা তত্ত্ব কতগুলো অনুমিত শর্ত বা অ্যাজাম্পশনের ওপর প্রতিষ্ঠিত। অর্থাৎ এই অ্যাজাম্পশনগুলো যদি না থাকে তাহলে এই খাজনা তত্ত্বটি কার্যকর হবে না। আমরা দেখব শিক্ষার্থী যে এই রিকার্ডোর খাজনা তত্ত্ব কি কি শর্ত বা অ্যাজাম্পশনের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। ফার্স্ট যে শর্ত সেটা হচ্ছে সমগ্র সমাজের প্রেক্ষিতে জমির যোগান প্রকৃতিগত কারণেই সীমাবদ্ধ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এটা বুঝতে পারছো যে আমরা যদি ডিটেলস বা চিন্তা করি তাহলে এই পৃথিবীব্যাপী যত জমি রয়েছে সেই জমির কিন্তু যোগান প্রকৃতি প্রদত্তভাবেই সীমাবদ্ধ। অর্থাৎ প্রাকৃতিকগতভাবেই এই জমি কিন্তু আর বাড়ানো সম্ভব নয়। অর্থাৎ সমগ্র সমাজের প্রেক্ষিতেই আমরা চিন্তা করলে জমির যোগান সীমাবদ্ধ, এটাকে বাড়ানো কোনো মতেই সম্ভব নয়। নেক্সট বলছে জমি প্রকৃতি প্রদত্ত বলে এর কোনো যোগান দাম নেই। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমরা অনায়াসে বাতাস গ্রহণ করছি, বিভিন্ন জায়গা থেকে পানি নিচ্ছি, এই যে অক্সিজেন গ্রহণ করছি, এগুলো কিন্তু প্রকৃতির দান, যেগুলোর কিন্তু যোগান বা এগুলোর জন্য কোনো দাম দিতে হয় না। ঠিক তেমনই জমি প্রকৃতি প্রদত্ত বলে এর যোগান দাম নেই, এটা কিন্তু রিকার্ডের খাজনা তত্ত্বের একটা অ্যাজাম্পশন। অর্থাৎ প্রকৃতি প্রদত্তভাবেই জমি পাওয়া যায় বলে যোগানের জন্য এর কোনো দাম দিতে হয় না। নেক্সট বলা আছে জমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকরী হয়। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে থাকার কথা, আমরা কিন্তু ষষ্ঠ অধ্যায়ে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি অর্থাৎ আমরা প্রান্তিক উৎপাদন বিধি পড়েছিলাম, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি পড়েছিলাম এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিও পড়েছিলাম। বিশেষ করে কৃষি জমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বেশি কার্যকর। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে প্রতিনিয়ত যদি জমির ওপর বিভিন্ন উপাদানের মূল্য বাড়ানো হয় তাহলে কিন্তু যেই অনুপাতে উপাদান বাড়ানো হয় ঠিক সেই অনুপাতে জমি থেকে উৎপাদনের পরিমাণ পাওয়া যায় না। অর্থাৎ যেই পরিমাণ উপাদান বাড়ানো হয় ঠিক সেই পরিমাণ উৎপাদন পাওয়া যায় না। উৎপাদনের প্রান্তিক পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে, অর্থাৎ প্রান্তিক উৎপাদন কমতে থাকে। মোট উৎপাদন বাড়লেও প্রান্তিক উৎপাদন কমতে থাকে, যেটাকে আমরা বলছি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আর কৃষি জমির ক্ষেত্রে বিশেষ করে এই প্রান্তিক ক্রমহ্রাসমান উৎপাদন বিধি খুব বেশি কার্যকরী হয়। জমির উৎপাদন ক্ষমতা বা উর্বরতা শক্তির মধ্যে পার্থক্য রয়েছে। অর্থাৎ জমির যে প্রোডাকশন ক্ষমতা সেটা জমি ভেদে কিন্তু পার্থক্য রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা বাস্তবে লক্ষ্য করলে দেখবে বিভিন্ন ধরনের জমি কিন্তু একই ধরনের উৎপাদন ক্ষমতা থাকে না। অর্থাৎ এক এক ধরনের জমির উৎপাদন ক্ষমতা এক এক রকম। সাধারণত আমরা গ্রামে যারা বসবাস করি তারা দেখেছি যে একটু উঁচু লেভেলের যে জমিগুলো রয়েছে সেগুলোর প্রোডাকশন বা উৎপাদন ক্ষমতা বা উর্বরা শক্তি কিন্তু অনেক বেশি। সেগুলোতে হয়তো দেখা যাচ্ছে বছরে 3টা 4টা ফসল হচ্ছে, কিন্তু একটু নিচু যে জমিগুলো রয়েছে সেগুলোর উর্বরা শক্তি বা উৎপাদন ক্ষমতা ঠিক ততটা না, সেগুলোতে হয়তো বছরে একটা ফসল পাওয়া যাচ্ছে। অর্থাৎ জমির উৎপাদন ক্ষমতা বা উর্বরতা শক্তির মধ্যে পার্থক্য রয়েছেন, এটা কিন্তু রিকার্ডো মনে করেন। এছাড়াও তিনি বলছেন জমির মৌলিক ও অবিনশ্বর ক্ষমতা রয়েছে। অর্থাৎ জমির যে আদি মানে জমি সৃষ্টিগতভাবেই বা প্রকৃতি প্রদত্তভাবে তার একটা নির্দিষ্ট ক্ষমতা রয়েছে, অর্থাৎ উৎপাদন ক্ষমতা জমির রয়েছে, তিনি সেটা মনে করেন। সমাজে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান, এটাও তার রিকার্ডের খাজনা তত্ত্বের অনুমিত শর্তগুলোর মধ্যে অন্যতম একটা শর্ত, যে সমাজে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব রিকার্ডোর খাজনা তত্ত্বের আসলে মূল বক্তব্য কি, তিনি আসলে কি বলতে চেয়েছেন। তার দ্য প্রিন্সিপল অফ রিকার্ডিয়ান এই গ্রন্থে তিনি আসলে কি বলতে চেয়েছেন সেটা আমরা একটু দেখব। যে রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট বা জমির খাজনা তত্ত্বে যে মূল বক্তব্যটা রয়েছে সেই মূল বক্তব্যটা আসলে কি।
রিকার্ডো বলেছেন জমির আদি এবং অবিনশ্বর শক্তি বলতে জমির মৌলিক এবং ধ্বংসশীল নয় এমন উর্বর শক্তিকে বোঝানো হয়। অর্থাৎ জমির উপরিভাগে বা জমির এমন একটা শক্তি রয়েছে যেটা একেবারেই মৌলিক বা একেবারেই আদি, যেটাকে ধ্বংস করা যায় না, কোনো কিছু দিয়েই এই শক্তিকে ধ্বংস করা যায় না। রিকার্ডো মনে করেন আসলে চাহিদার তুলনায় জমির যোগান স্বল্প, এ কারণেই খাজনার উদ্ভব হয়েছে। অর্থাৎ চাহিদার তুলনায় জমির যোগান যদি অপ্রতুল হতো তাহলে খাজনা বলে কোনো কিছু পৃথিবীতে থাকতো না। যেহেতু জমির যোগান অস্থিতিস্থাপক, অর্থাৎ চাহিদার সাথে জমির যোগান বাড়ানো সম্ভব নয়, সুতরাং যেই পরিমাণ জমির চাহিদা রয়েছে তার তুলনায় পৃথিবীতে জমির পরিমাণ খুবই স্বল্প, এজন্যই কিন্তু খাজনার উদ্ভব হয়েছে। কিন্তু ভূমিবাদী যে অর্থনীতিবিদগণ রয়েছেন তারা মনে করেন প্রকৃতির দয়ার কারণেই খাজনা পাওয়া যায়। অর্থাৎ প্রকৃতি যে দয়া করে আমাদেরকে ভূমি দিয়েছেন তার কারণেই খাজনা পাওয়া যায়। কিন্তু রিকার্ডোর মতে প্রকৃতির কৃপণতার জন্যই খাজনার উদ্ভব। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য রাখতো যে ভূমিবাদী অর্থনীতিবিদ মনে করছেন যে প্রকৃতির দয়ার কারণেই খাজনা উদ্ভব হয়েছে। অর্থাৎ তারা মনে করেন যে প্রকৃতি প্রদত্তভাবে জমির ওপর ফসল ফলানো হচ্ছে এবং সেখান থেকে লাভ হচ্ছে, সেখান থেকে খাজনার উৎপত্তি। কিন্তু রিকার্ডো মনে করেন যে প্রকৃতি কৃপণভাবে স্বল্প পরিমাণ জমি দিয়েছেন, আর এই স্বল্প পরিমাণ জমি অর্থাৎ চাহিদার তুলনায় জমির পরিমাণ খুবই স্বল্প, অর্থাৎ প্রকৃতি কৃপণ, তাই যত পরিমাণ চাহিদা রয়েছে ঠিক সেই পরিমাণ জমি পৃথিবীতে নেই, ঠিক সেই কারণেই খাজনার উদ্ভব হয়েছে। প্রকৃতি যদি কৃপণ না হতো তাহলে অফুরন্ত উর্বর জমি পাওয়া যেত, সেখানে খাজনার কোনো উৎপত্তি হতো না, বা জমির পরিমাণ প্রয়োজনের তুলনায় কম হওয়ার কারণে খাজনার উদ্ভব হয়েছে। তাহলে শিক্ষার্থী, রিকার্ডো খাজনা তত্ত্বের মূল তত্ত্ব বা মূল বক্তব্য হচ্ছে যে জমির মৌলিক বা ধ্বংসশীল নয় এমন উর্বর শক্তিকে ব্যবহার করা এবং এই শক্তি বা শক্তি প্রদত্ত যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো স্বল্প, অর্থাৎ চাহিদার তুলনায় স্বল্প, সেজন্যই খাজনা উৎপত্তি হয়েছে, অর্থাৎ জমি প্রয়োজনের তুলনায় কম হওয়ার কারণেই খাজনার উৎপত্তি হয়েছে। এই মূল বক্তব্য অনুসারে তার যেটা আরও বলা আছে সেখানে বলা হচ্ছে যে উর্বরতা শক্তির সমন্বয়, অর্থাৎ উর্বরতার দিক দিয়ে জমি উৎকৃষ্ট এবং কোনো জমি নিকৃষ্ট। আমি তোমাদেরকে একটু আগে যে উদাহরণটা দিলাম যে আমরা যদি দেখে থাকি যে গ্রামে বা গঞ্জে যারা বসবাস করি, যারা কৃষির সাথে সংশ্লিষ্ট, তারা দেখেছি যে জমি কিছুটা উৎকৃষ্ট এবং কিছুটা নিকৃষ্ট, অর্থাৎ কিছু জমিতে প্রচুর পরিমাণে ফসল হয়, বছরে 2টা 3টা 4টা পর্যন্ত ফসল হচ্ছে, আর কিছু জমিতে হয়তো বছরে 2টা ফসল হচ্ছে, আবার কিছু জমিতে বছরে মাত্র একটা ফসল উৎপাদিত হচ্ছে। অর্থাৎ এই দিক থেকে বিশ্লেষণ করলে আমরা বলতে পারি যে উর্বরতার দিক দিয়ে জমি উৎকৃষ্ট এবং জমি নিকৃষ্ট। এই উৎকৃষ্ট এবং নিকৃষ্ট জমির উৎপন্ন ফসলের পার্থক্যের উপরই খাজনার পরিমাণ নির্ভর করে। একজন উৎপাদনকারী বা একজন কৃষক যে জমি চাষাবাদ করে কেবলমাত্র উৎপাদন খরচ উঠাতে পারে তাকে রিকার্ডোর ভাষায় বলা হচ্ছে প্রান্তিক জমি। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য রাখো, একজন উৎপাদনকারী বা একজন কৃষক যে সকল জমি চাষাবাদ করে কেবলমাত্র উৎপাদন খরচ উঠাতে পারে তাকে বলা হচ্ছে প্রান্তিক জমি বা খাজনাবিহীন জমি। অর্থাৎ যেই জমিতে উৎপাদনকৃত ফসল বিক্রয় করে যে পরিমাণ আয় হয়, উৎপাদন ব্যয় ঠিক একই পরিমাণ হয়ে যায়, তাকে বলা হচ্ছে প্রান্তিক বা খাজনাবিহীন জমি। আর প্রান্তিক জমির তুলনায় উৎকৃষ্ট জমি চাষাবাদ করলে যে অতিরিক্ত ফসল উৎপন্ন হয় তার মূল্যকেই বলা হয় খাজনা। আর এই প্রান্তিক জমির তুলনায় একটু উৎকৃষ্ট মানের যে জমিগুলো রয়েছে সেগুলো চাষাবাদ করলে যে অতিরিক্ত ফসল উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে খাজনা। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে জমির প্রোডাক্ট উৎপাদন করতে যে ব্যয় হয় সে ব্যয়ের তুলনায় প্রোডাক্ট বিক্রিকৃত আয় যদি একটু বেশি হয় তাহলে যেটুকু বেশি হয় সেটুকু বলা হচ্ছে খাজনা। সুতরাং বিভিন্ন প্রকার জমির উর্বরতা শক্তির পার্থক্যের কারণেই খাজনার উদ্ভব। এজন্য রিকার্ডো খাজনাকে উৎপাদকের উদ্বৃত্ত বা প্রডিউসার সারপ্লাস নামে অভিহিত করেছেন। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য রাখো, উৎপাদকের উদ্বৃত্ত বা প্রডিউসার সারপ্লাস নামে তিনি অভিহিত করেছেন। অর্থাৎ তিনি বলেছেন যে একজন উৎপাদক তার উৎপাদন ব্যয়ের চেয়ে যে পরিমাণ অতিরিক্ত আয় করে সেটাকে বলছে প্রডিউসার সারপ্লাস, যেটা রিকার্ডোর তত্ত্বের আরেকটি মূল বক্তব্য। তাহলে শিক্ষার্থী, রিকার্ডোর তত্ত্বের আমরা যে দুইটা মূল বক্তব্য দেখলাম সেই দুইটা মূল বক্তব্যের মূল কথা হচ্ছে এটা যে যদি সব জমি সমজাতীয় হয়, অর্থাৎ গুণাগুণের দিক দিয়ে একই রকম হয়, তবে চাহিদার তুলনায় জমির স্বল্পতার কারণে খাজনার উদ্ভব হয়। কে বলছে? স্ক্যারসিটি অফ রেন্ট। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য রাখো, রিকার্ডোর খাজনা তত্ত্বে দুইটা জিনিস
মেইনলি বোঝানো হয়েছে। একটা বলা হচ্ছে যে যদি সকল জমি সমজাতীয় হয় তাহলে পৃথিবীতে জমির যোগান সীমাবদ্ধ, আর এই যোগান সীমাবদ্ধ বা যোগান স্বল্প, এই কারণেই খাজনার উদ্ভব হয়, যাকে বলা হচ্ছে স্বল্পতার খাজনা বা স্ক্যারসিটি অফ রেন্ট। দ্বিতীয়টা বলা হচ্ছে যদি জমি গুণাগুণের দিক থেকে বিভিন্ন রকম হয় তবে উর্বরতা এবং অবস্থানগত দিক থেকে উৎকৃষ্ট জমির জন্য যে খাজনা পাওয়া যায় তার বা নিকৃষ্ট জমির তুলনায় উৎকৃষ্ট জমির জন্য যে পরিমাণ খাজনা বেশি পাওয়া যায় তাকে তারতম্যমূলক খাজনা বা ডিফারেন্সিয়াল রেন্ট বলা হয়। অর্থাৎ জমির গুণাগুণ যদি তারতম্য থাকে, জমির গুণাগুণের মধ্যে বা উর্বরতা শক্তির মধ্যে যদি পার্থক্য থাকে, তাহলে নিকৃষ্ট জমির তুলনায় উৎকৃষ্ট বা যেখানে বেশি ফসল হয় সেই সকল জমির জন্য যে খাজনা পাওয়া যায় তাকে তারতম্যমূলক খাজনা বা ডিফারেন্সিয়াল রেন্ট বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা উদাহরণের সাহায্যে রিকার্ডোর খাজনা তত্ত্ব আরও একটু সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। আশা করছি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। ধরো একটা নতুন দেশ। প্রিয় শিক্ষার্থী, আমি আগেই বলেছি যে আমি তোমাদের জন্য ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি স্লাইডে, অর্থাৎ যতটা সম্ভব লিখে দেওয়া যায় সেটা। এই যে উদাহরণটাও আমি তোমাদের জন্য লিখে দেওয়ার চেষ্টা করেছি যে তোমরা যাতে নিজেরা নিজেদের মতো পড়ে ভালো বুঝতে পারো এবং আমার কথা শুনে সেটা মিলিয়ে নিতে পারো। ধরো একটা নতুন দেশ, হয়তো একটা চরের মধ্যে নতুন একটা দেশ গজালো বা বিভিন্নভাবে একটা নতুন দেশের সৃষ্টি হলো। সেখানে কিছু সংখ্যক লোক প্রথমে এসে বসবাস শুরু করলো। তাহলে তারা কি করবে? তুমি যদি সাধারণভাবে চিন্তা করো, ওই মানুষগুলো যদি বিবেচক হয় বা মানুষগুলো যদি বুদ্ধি সম্পন্ন হয়, তাহলে তারা তাদের নিজেদের কাছে যে জমিটুকু সবচেয়ে ভালো বা যেই জমিটুকু উর্বরা শক্তি বেশি বা যেই জমিটি অবস্থানগত দিক দিয়ে নিজেদের কাছে, সেই জমিতে প্রথমে কি করবে? চাষাবাদ শুরু করবে। তারপর আস্তে আস্তে কি করবে? তাদের লোকসংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে সেই প্রথম শ্রেণীর বা উৎকৃষ্ট শ্রেণীর জমির তুলনায় একটু পরের দিকে বা একটু নিচের দিকে যে জমিগুলো রয়েছে, যেগুলো অবস্থানগত দিক দিয়ে একটু দূরে, সেই সকল জমিতেও কিন্তু চাষাবাদ শুরু করবে। সেগুলোকে রিকার্ডো বলছে দ্বিতীয় শ্রেণীর জমি। প্রথম শ্রেণীর জমির তুলনায় দ্বিতীয় শ্রেণীর জমিতে কিন্তু উৎপাদন কম হবে। ফলশ্রুতিতে প্রথম বা উৎকৃষ্ট জমি থেকে অপেক্ষাকৃত নিষ্কৃষ্ট জমির উৎপাদনের পার্থক্যের কারণে খাজনার উৎপত্তি হবে। তখন প্রিয় শিক্ষার্থী, একটু বাস্তবে চিন্তা করো যে জমি, আমরা প্রথমে কি বললাম যে একটা নতুন দেশ, সেখানে কিছু সংখ্যক লোক এসে বসবাস করা শুরু করলো। তাহলে প্রথমে তারা কি করবে? প্রথমে তারা তাদের কাছে অবস্থানগত দিক দিয়ে একটু কাছে, যেখানে চাষাবাদ করা সহজ হয় বা যে জমিগুলো ভালো সেই জমিগুলোতে তারা চাষাবাদ করবে। তারপরে কি করবে? লোকসংখ্যা যখন বৃদ্ধি পেয়ে যাবে, বেশি হয়ে যাবে, যখন প্রয়োজনের তুলনায় জমি কমতে থাকবে, তখন তারা কি করবে? অপেক্ষাকৃত দূরে বা একটু নিকৃষ্ট, মানে যেটা দ্বিতীয় শ্রেণীর জমি বলা হচ্ছে, সেখানে চাষাবাদ শুরু করবে। হয়তো সেই জমিতে চাষাবাদ প্রথম জমির তুলনায় কম হবে, কিন্তু তারপরেও তারা সেখানে উৎপাদন করবে। এই যে দুইটা জমির মধ্যে যে পার্থক্য হলো বা দুইটা জমির উৎপাদনের যে পার্থক্য হলো, এই দুইটা জমির পার্থক্যের কারণে কিন্তু খাজনার উৎপত্তি হবে। অর্থাৎ প্রথম শ্রেণীর জমিতে কিন্তু চাষাবাদের জন্য বেশি পরিমাণ খাজনা বহন করতে হবে, আর দ্বিতীয় শ্রেণীতে কিন্তু কম পরিমাণ খাজনা বহন করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার তালিকার সাহায্যে এই যে রিকার্ডোর যে খাজনা তত্ত্ব রয়েছে সেটা একটু তালিকার সাহায্যে দেখার চেষ্টা করব। অর্থাৎ যখন একটা তত্ত্ব তোমরা বিশ্লেষণ করবে তখন সে প্রথমে তত্ত্বের মূল বক্তব্যগুলো তো লিখতে হবে, দ্বিতীয়ত তোমাকে উদাহরণ দিয়ে সেটা বোঝাতে হবে, তৃতীয়ত তালিকার সাহায্যে বা সূচির সাহায্যে বোঝাতে হবে, চতুর্থত তোমাদেরকে সেটা চিত্রের সাহায্যে বোঝাতে হবে। তো আমরা তো উদাহরণ দেখলাম, এবার আমরা সূচি বা তালিকা একটু দেখব। ধরো আমাদের 3টা শ্রেণীর জমি রয়েছে। প্রথম শ্রেণীর জমি 1 বিঘা উৎকৃষ্ট জমি রয়েছে, যেখানে চাষাবাদ করে আমরা 20 মণ ধান পাই। দ্বিতীয় শ্রেণীর জমিতে আমরা 1 বিঘা জমি চাষাবাদ করে আমরা পাই 15 মণ ধান, এবং তৃতীয় শ্রেণীর জমিতে চাষাবাদ করে 1 বিঘাতে আমরা পাই 10 মণ ধান। তাহলে আমাদের প্রথম শ্রেণীর জমিতে পাচ্ছি 20 মণ, দ্বিতীয় শ্রেণীর জমিতে পাচ্ছি 15 মণ, তৃতীয় শ্রেণীর জমিতে পাচ্ছি 10 মণ ধান। আরও ধরা যাক সব শ্রেণীর জমির বিঘা প্রতি উৎপাদন ব্যয় 4000 টাকা এবং বাজারে প্রতি মণ ধানের বিক্রয় মূল্য 400 টাকা। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ আমাদের যে কয়টা জমি রয়েছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী, এই প্রত্যেকটা শ্রেণীর জমিতে আমাদের উৎপাদন ব্যয় সমান, অর্থাৎ আমাদের ধানের যে চারা লাগবে, ধানের জন্য যে বীজ রোপণ করতে হবে, যে কীটনাশক দিতে হবে, সবগুলোই কিন্তু সমান। অর্থাৎ আমাদের প্রথম শ্রেণীর জমিতেও যা দিতে হবে দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী, তাহলে আমাদের প্রোডাকশন কস্ট বা উৎপাদন ব্যয় 3টা শ্রেণীর জমির ক্ষেত্রেই সমান। এবং বাজারে
প্রত্যেকটা যে শ্রেণী থেকেই আমি প্রোডাকশান নিয়ে আসি না কেন, বাজারে প্রত্যেকটা শ্রেণী থেকে যে ধান আমরা পাচ্ছি বা যে ফসল আমরা পাচ্ছি, দাম কিন্তু সমান। আমার তৃতীয় শ্রেণীর জমির ধান বলে কিন্তু সেটার দাম কিন্তু কম না, সব ক্ষেত্রেই সমান। অর্থাৎ এখানে বলা হচ্ছে প্রতি মণ ধানের বিক্রয় মূল্য 400 টাকা। তাহলে এই জিনিসটাকে যদি আমরা একটা তালিকার সাহায্যে বা সূচির সাহায্যে বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়ায়? শিক্ষার্থী লক্ষ্য করো, এখানে কয়েকটা জিনিস আমরা দেখেছি। প্রথমে যেটা দেখছি জমির শ্রেণী, এখানে প্রথম শ্রেণীর জমি রয়েছে, দ্বিতীয় শ্রেণীর জমি রয়েছে এবং তৃতীয় শ্রেণীর জমি রয়েছে। জমির পরিমাণ কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই সমান, প্রথম শ্রেণীরও 1 বিঘা, দ্বিতীয় শ্রেণীর 1 বিঘা, তৃতীয় শ্রেণীরও 1 বিঘা। উৎপাদন মনে দেওয়া আছে, প্রথম শ্রেণীর ক্ষেত্রে আমরা বলেছিলাম 20 মণ, দ্বিতীয় শ্রেণীর 15 মণ, তৃতীয় শ্রেণীর 10 মণ। দাম বলেছিলাম প্রত্যেকটার ক্ষেত্রেই 400, অর্থাৎ 20 মণের দাম 400 টাকা করে, মোট আয় হচ্ছে আমার 8,000 টাকা। 15 মণের দাম 400 টাকা করে, আমাদের মোট আয় হচ্ছে 6,000 টাকা। তাহলে 10 মণের দাম হচ্ছে 4,000 টাকা। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য রাখো, তাহলে আমরা 20 মণ পেয়েছি, 15 মণ, 10 মণ, 400 করে দাম ধরলে আমাদের মোট উৎপাদনকে মণ প্রতি দাম দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমাদের মোট আয় আমরা পেয়ে যাচ্ছি। আর মোট ব্যয় কত বলেছিলাম? আমাদের নিশ্চয় মনে থাকার কথা, আমরা ব্যয় বলেছিলাম প্রত্যেকটা ক্ষেত্রেই সমান, অর্থাৎ আমাদের লেবার বলো, মূলধন বলো, কিংবা আমাদের কীটনাশক, যা সব কিছু মিলে, র ম্যাটেরিয়াল সব কিছু মিলেই প্রত্যেকটা ক্ষেত্রে অর্থাৎ প্রতি 1 বিঘাতে আমাদের ব্যয় হচ্ছে 4,000 টাকা। শিক্ষার্থী লক্ষ্য রাখো, প্রথম শ্রেণীর যে জমি সেখানে আমাদের মোট আয় 800 আর মোট ব্যয় 4,000, মোট আয় আমাদের 8,000, মোট ব্যয় 4,000। তাহলে আমাদের উদ্বৃত্ত কত? 4,000 টাকা। রিকার্ডোর মতে এই 4,000 টাকা হচ্ছে প্রথম শ্রেণীর জমির খাজনা। এই 4,000 টাকা প্রথম শ্রেণীর জমির খাজনা। দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে আমাদের মোট আয় দেখো 6,000 টাকা আর মোট ব্যয় 4,000 টাকা। রিকার্ডোর মতে এই দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা হচ্ছে 2,000 টাকা, অর্থাৎ যেটা এক্সট্রা উৎপাদন হচ্ছে সেটাই হচ্ছে খাজনা। তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে কিন্তু আমাদের আয় এবং ব্যয় সমান, তাহলে উদ্বৃত্ত 0, অর্থাৎ রিকার্ডো তৃতীয় শ্রেণীর জমিকে বলছেন খাজনাবিহীন জমি বা প্রান্তিক জমি বা খাজনা শূন্য জমি। শিক্ষার্থী আশা করছি তোমরা উদাহরণ এবং তালিকা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আমরা দেখব যে চিত্রের সাহায্যে রিকার্ডোর খাজনা তত্ত্বটা কিভাবে আলোচনা করা যায়। তার আগে আমরা সূচিতে যেটা দেখেছি সেটা এখানে ডিটেলস আবার দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো, এখানে আমি তোমাদেরকে বিশেষ করে ওই জিনিসটাই বলা আছে, প্রথম শ্রেণীর জমিতে 4,000 টাকা, 2,000 টাকা এবং প্রান্তিক বা তৃতীয় শ্রেণীর জমিতে 0। এখানে আমি তোমাদেরকে যেটা বলবো সবচেয়ে তৃতীয় শ্রেণীর জমিটা নিয়ে একটু কথা বলবো। যেখানে দেখো তৃতীয় শ্রেণীর জমিতে কোনো উদ্বৃত্ত আয় নেই, অর্থাৎ তৃতীয় শ্রেণীর জমির আয় 0, এটিকে বলা হচ্ছে খাজনা শূন্য জমি বা প্রান্তিক জমি। তৃতীয় শ্রেণীর জমির তুলনায় প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জমিতে যে বাড়তি ফসল পাওয়া যায়, অর্থাৎ 4,000 এবং 2,000, এই বাড়তি ফসল পাওয়া যায়, রিকার্ডের মতে তাই হলো খাজনা। লক্ষণীয় যে তৃতীয় শ্রেণীর জমির তুলনায় প্রথম শ্রেণীর জমিতে খাজনা অধিক এবং দ্বিতীয় শ্রেণীর জমিতে তার তুলনায় খাজনা কম হয়, অর্থাৎ প্রথম শ্রেণীর যে জমি সেখানে খাজনার পরিমাণ বেশি। তো শিক্ষার্থী এবার মূল যে আলোচনা, আমরা চিত্রের মাধ্যমে খাজনা তত্ত্ব ব্যাখ্যা করব। এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা বারবার রিপিটিশন করে দেখে নিতে পারবে যেহেতু ভিডিওতে আছে, আর আমি ডিটেলস এখানে তোমাদের লিখেও দিয়েছি। তো শিক্ষার্থী আমরা দেখব যে চিত্রের সাহায্যে এই খাজনা তত্ত্বটা কিভাবে ব্যাখ্যা করা যায়। একটু মনোযোগ দিয়ে তোমরা আমার সাথে দেখার চেষ্টা করবে। শিক্ষার্থী লক্ষ্য রাখো, প্রথমে আমরা দুটো অক্ষ নিয়েছি, আমরা ফার্স্ট দুইটা অক্ষ নিয়েছি। এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি, চিত্রে দেখো ও এক্স একটা অক্ষ, ও এক্স অক্ষ যেখানে বলছে জমির শ্রেণী, অর্থাৎ প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী, প্রতি ক্ষেত্রে জমির পরিমাণ সমান। অর্থাৎ আমরা যে তালিকায় দেখেছিলাম 1 বিঘা 1 বিঘা 1 বিঘা, অর্থাৎ প্রথম শ্রেণীও 1 বিঘা, দ্বিতীয় শ্রেণীও 1 বিঘা এবং তৃতীয় শ্রেণীও 1 বিঘা। এটাই বলা হচ্ছে যে জমির শ্রেণী প্রতি ক্ষেত্রে সমপরিমাণ, অর্থাৎ তিনটা ক্ষেত্রেই জমির পরিমাণ সমান। আর ও ওয়াই একটা অক্ষ, এইখানে বলা হচ্ছে উৎপাদন বা ব্যয়, অর্থাৎ আমরা কতটা প্রোডাকশন পেয়েছি বা কতটা ব্যয় করেছি সেটা এই অক্ষে দেখানো রয়েছে। তাহলে এই অক্ষে জমির পরিমাণ, ও এক্স অক্ষে জমির পরিমাণ। দেখো শিক্ষার্থী চিত্রে ও এক্স অক্ষে জমির শ্রেণী এবং লম্ব অক্ষে উৎপাদন বা ব্যয় নির্দেশিত। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ও এ প্রথম শ্রেণীর জমি। আমরা প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে ও এ প্রথম শ্রেণীর, এই ও এ পরিমাণ জমি যেটাকে আমরা বলছি প্রথম শ্রেণীর জমি। এরপরে আমরা দেখব
দ্বিতীয় শ্রেণীর জমি যেটাকে বলছি এবি, দ্বিতীয় শ্রেণীর জমি যেটাকে বলছি এবি। এরপরে আমরা যেটা দেখব তৃতীয় শ্রেণীর জমি যেটাকে আমরা বলছি বিসি। শিক্ষার্থী, তাহলে আমরা তিনটা জমি পেয়ে গেছি। প্রথম শ্রেণীর জমি ও এ, দ্বিতীয় শ্রেণীর জমি এ বি, তৃতীয় শ্রেণীর জমি বিসি। এই সকল শ্রেণীর জমিতে সমপরিমাণ শ্রম এবং মূলধন নিয়োগ করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীর জমির ক্ষেত্রে ব্যয় সমপরিমাণ। প্রথম শ্রেণীর জমি থেকে উৎপাদন পাওয়া যায় ও এ পি এল, ও এ পি এল, আর এ বি শ্রেণী থেকে উৎপাদন পাওয়া যায় এ বি এম এন, আর এই তৃতীয় শ্রেণীর জমি থেকে বিসি ইউটি। তাহলে আমাদের ও এ পরিমাণ জমি থেকে ও এ এল পি, আর দ্বিতীয় শ্রেণীর জমি থেকে এ বি এম এন আর বিসি ইউটি এই পরিমাণ আমরা উৎপাদন পাচ্ছি বা প্রোডাকশান পাচ্ছি। আর আমাদের প্রোডাকশান ব্যয় বা সকল শ্রেণীতে আমরা বলেছিলাম যে আমাদের প্রোডাকশান ব্যয় সমান, অর্থাৎ শিক্ষার্থী লক্ষ্য করো আমাদের প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে প্রোডাকশান ব্যয় কিন্তু সমান। এই যে দেখো উৎপাদন ব্যয় ও এ এস আর, ও এ এস আর, এ বি টি এস, বিসি ইউটি, এই প্রত্যেকটা অর্থাৎ এই তিনটা জমির ক্ষেত্রে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী তিনটা জমির ক্ষেত্রেই কিন্তু প্রোডাকশন ব্যয় বা উৎপাদন কস্ট সমান। এই যে এখানে দেখানো আছে ও এ এস আর, এ বি টি এস, বিসি ইউটি। সুতরাং আমরা যেটা বলতে পারি যে আমাদের প্রথম শ্রেণীর জমির কি পরিমাণ খাজনা আসবে। লক্ষ্য করো শিক্ষার্থী, আমাদের প্রথম শ্রেণীর জমিতে উদ্বৃত্ত বা খাজনা, এই আমরা কি বলেছিলাম যে উদ্বৃত্ত বের করার জন্য আমাদের টোটাল প্রোডাকশন থেকে টোটাল কস্ট বাদ দিতে হবে। টোটাল প্রোডাকশন অর্থাৎ মোট উৎপাদন থেকে মোট কস্ট বাদ দিতে হবে। আমাদের যে প্রথম শ্রেণীর জমি, শিক্ষার্থী লক্ষ্য করো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে হাইলাইটেড হচ্ছে প্রথম শ্রেণীর জমি এবি। এই এবি পরিমাণ জমিতে আমাদের প্রোডাকশন হচ্ছে ও এ পি এল বা ও এ এল পি, যেটাই বলো না কেন, এই যে এইটা আমাদের প্রথম শ্রেণীতে উৎপাদন হচ্ছে ও এ এল পি, ও এ এল পি। এখান থেকে আমরা বাদ দিব কি আমাদের এই ব্যয়টুকু। আমাদের নিশ্চয়ই মনে আছে এই যে ব্যয় ও এ এস আর, ও এ এস আর, ও এ এস আর। প্রিয় শিক্ষার্থী এখানে লক্ষ্য রাখো যে আমাদের এই যে দেখো ও এ এস আর ব্যয়ের পরিমাণ চলে আসছে। তাহলে আমরা প্রথম শ্রেণীর জমিতে ও এ এল পি থেকে ও এ এস আর এই ব্যয়টা বাদ দিলে আমাদের কি থাকে, যেটুকু থাকে সেটুকু হচ্ছে আর পি এল এস, আর পি এল এস। দ্বিতীয় শ্রেণীর জমিতে কি থাকে? দ্বিতীয় শ্রেণীর জমি শিক্ষার্থী তোমরা লক্ষ্য করছো আমাদের এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর জমি, যেই শ্রেণীর জমিতে আমাদের এ বি এন এম পরিমাণ প্রোডাকশন হয়েছে, এ বি এন এম, এ বি এন এম পরিমাণ প্রোডাকশন হয়েছে। আর এখানে ব্যয় আমরা জানি যে এ বি টি এস, এ বি টি এস এটা আমাদের ব্যয়। তাহলে এই প্রোডাকশন থেকে যদি আমরা ব্যয় অর্থাৎ টোটাল আয় থেকে টোটাল ব্যয়টা বাদ দিই, অর্থাৎ এ বি এন এম থেকে এ বি টি এস বাদ দিই, তাহলে আমাদের কি থাকে এস টি এন এম, আমাদের থাকে এস টি এন এম, এস টি এন এম থাকে। এটাকে আমরা এই যে এস টি এন এম, এটা আমাদের দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা। তাহলে প্রথম শ্রেণীর জমির খাজনা এটা, দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা এটা। তোমরা দেখো প্রথম শ্রেণীর জমির পরিমাণ খাজনার পরিমাণ কিন্তু বেশি এইটা, আর দ্বিতীয় শ্রেণীর জমির খাজনার পরিমাণ একটু কম। প্রথম শ্রেণীর তুলনায় দ্বিতীয় শ্রেণীর জমির খাজনার পরিমাণ কম। এবার আমরা যাব তৃতীয় শ্রেণীর জমিতে, যেখানে আমাদের আয় এবং ব্যয় সমান। অর্থাৎ এখানে দেখো শিক্ষার্থী আমাদের বিসি ইউটি এটা আমাদের টোটাল প্রোডাকশন, আবার ব্যয়ও কিন্তু বিসি ইউটি, অর্থাৎ এখানে আয় এবং ব্যয় সমান। সুতরাং বলছি যে এখানে খাজনার পরিমাণ শূন্য, বিসি ইউটি মাইনাস বিসি ইউটি অর্থাৎ শূন্য। তাহলে আমরা যেটা দেখলাম যে আমাদের তৃতীয় শ্রেণীর জমিকে কি বলছি, খাজনা শূন্য জমি বা প্রান্তিক জমি হিসেবে বিবেচিত। তৃতীয় শ্রেণীর জমির তুলনায় প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জমিতে যে উদ্বৃত্ত পাওয়া যায় রিকার্ডের মতে তাই হচ্ছে খাজনা। আশা করছি শিক্ষার্থী তোমরা রিকার্ডোর যে খাজনা তত্ত্ব রয়েছে সেটা বুঝতে পেরেছ। তার মূল বক্তব্য, উদাহরণ বা চিত্র বা সূচি যেটার সাহায্যে তোমাদেরকে ব্যাখ্যা করতে বলা হোক না কেন, আশা করছি তোমরা সেটা ব্যাখ্যা করতে পারবে। নেক্সট শিক্ষার্থী আমরা যেখানে চলে যাব সেটা হচ্ছে রিকার্ডীয় খাজনা তত্ত্বের সমালোচনা বা সীমাবদ্ধতা। প্রত্যেকটা তত্ত্বেরই কিন্তু সীমাবদ্ধতা রয়েছে বা সেটার সমালোচনা হয়েছে। তো এই সমালোচনা আমরা একটু দেখব। রিকার্ডের খাজনা তত্ত্বের প্রথম যে সমালোচনার কথা বলা হয়েছে সেটা হচ্ছে তোমরা জানো যে
আমরা প্রথমেই দেখেছি যে রিকার্ডোর খাজনা তত্ত্ব কতগুলো অনুমিত শর্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে এবং আধুনিক অর্থনীতিবিদগণের মতে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তত্ত্বটি সমালোচিত হয়েছে। তাই আমরা একটু সমালোচনাগুলো দেখব। প্রথম যে সমালোচনা সেটা হচ্ছে জমির আদি এবং অবিনশ্বর ক্ষমতা। রিকার্ডো কিন্তু জমির আদি এবং অবিনশ্বর ক্ষমতার কথা বলেছেন, অর্থাৎ তিনি বলেছেন যে জমির আদি এবং অবিনশ্বর শক্তি ব্যবহারের জন্যই মূলত খাজনার উদ্ভব হয়েছে। কিন্তু আধুনিক অর্থনীতিবিদগণ যেটা মনে করেন যে জমির আদি এবং অবিনশ্বর শক্তি বলে কিছু নেই, যা রয়েছে অর্থাৎ জমির আদি এবং মৌলিক শক্তি বলে কিছু নেই। জমির উর্বরতা শক্তি প্রতিনিয়তই ক্ষয়প্রাপ্ত হচ্ছে, প্রতিনিয়তই ভূমির ওপরের শক্তি বা উর্বরতা শক্তি বা উৎপাদন করার ক্ষমতা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করতে চাই তাহলে সেটা পারি। মনে রাখো শিক্ষার্থী, আধুনিক অর্থনীতিবিদ মনে করেন যে জমির আদি এবং বা উর্বরতা শক্তি বলে কিছু নেই, এটার শক্তি কিন্তু প্রতিনিয়তই ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যার দরুন আমরা বৈজ্ঞানিক ভিত্তিতে চাষাবাদ করলে জমির উর্বরতা শক্তি ব্যয় বৃদ্ধি করা সম্ভব। মূলত ক্রমরসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির কার্যকারিতার কারণে ক্রমাগত চাষাবাদের কারণে জমির উর্বরতা শক্তি হ্রাস পায়। অর্থাৎ আমরা প্রতিনিয়ত একটা জিনিস যদি ব্যবহার করি তাহলে তার শক্তি কিছুটা হলেও ক্ষয় পাবে বা হ্রাস পাবে, এটা আধুনিক অর্থনীতিবিদগণের মতে। সুতরাং জমির আদি অবিনশ্বর শক্তির জন্য খাজনা দেওয়া হবে এটা সঠিক কথা নয়। তাহলে রিকার্ডোর সাথে আধুনিক অর্থনীতিবিদগণ এই পয়েন্টে দ্বিমত করছেন। নেক্সট বলছে চাষাবাদ পদ্ধতির ধারণা। রিকার্ডোর মতে প্রথমে উৎকৃষ্ট জমি পরে নিকৃষ্ট জমি চাষাবাদ করা হয়, কিন্তু আধুনিক অর্থনীতিবিদগণের মতে মানুষ সর্বপ্রথম সর্বোৎকৃষ্ট জমি চাষাবাদ করে, তার কোনো নজির পৃথিবীতে নেই। চাষাবাদের জন্য জমির উর্বরতার সাথে তার অবস্থানও গুরুত্ব বহন করে। অর্থাৎ আধুনিক অর্থনীতিবিদগণ মনে করেন যে মানুষ সবচেয়ে প্রথমে তার নিকটে যেটা বা তার কাছে যেটা সহজ সেই জমিতে চাষাবাদ শুরু করবে, তার জন্য জমির উর্বরতা শক্তি কেউ পরিমাপ করতে যাবে না, এরকম নজির পৃথিবীতে নেই। দ্বিতীয়ত বলা হচ্ছে খাজনাবিহীন জমির ধারণা। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু আগে সূচি বা চিত্র যেখানেই হোক না সব জায়গাতেই দেখলে যে তৃতীয় শ্রেণীর জমি, সেই জমিকে বলা হচ্ছে খাজনা শূন্য জমি বা প্রান্তিক জমি। কিন্তু আধুনিক অর্থনীতিবিদগণের মতে যে এই ধরনের জমির বাস্তবে কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ পৃথিবীতে এমন কোনো ভূমি নেই যেটা খাজনাহীন। প্রকৃতপক্ষে যে জমি থেকে কোনো কিছুই পাওয়া যায় না, এরকম কোনো জমি আসলে পৃথিবীতে অস্তিত্ব নেই বা বাস্তবে দেখা যায় না বা বাস্তব জগতে দেখা যায় না। এখানে কিন্তু আধুনিক অর্থনীতিবিদগণ রিকার্ডোর সাথে দ্বিমত পোষণ করছেন। নেক্সট বলছেন জমি ছাড়াও অন্য অন্য উপকরণের খাজনার উদ্ভব। রিকার্ডোর মতে কেবলমাত্র জমি ব্যবহারের জন্যই খাজনা দিতে হয়। প্রিয় শিক্ষার্থী, এগুলো আমি তোমাদের প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। কিন্তু আধুনিক অর্থনীতিবিদগণের মতে যে কোনো দুষ্প্রাপ্য উপকরণ থেকে উদ্বৃত্ত আয় তথা খাজনা পাওয়া সম্ভব। রিকার্ডো মনে করছেন যে শুধুমাত্র জমি ব্যবহারের জন্য খাজনা দেওয়া যায়, কিন্তু আধুনিক অর্থনীতিবিদগণ মনে করছেন যে কোনো দুষ্প্রাপ্য বস্তু যেটা মানুষের জন্য ব্যবহারযোগ্য সেখান থেকে খাজনা পাওয়া সম্ভব। খাজনা এবং দাম। রিকার্ডোর মতে খাজনা দামের কোনো অংশ নয়। রিকার্ডো মনে করেন যে খাজনা শুধুমাত্র অতিরিক্ত উৎপাদিত ফসল থেকেই পাওয়া যায় বা যে জমির উর্বরতা শক্তি বেশি তার জন্য খাজনা বেশি, এটি উদ্বৃত্ত একটা আয়। কিন্তু বর্তমান অর্থনীতিবিদগণ বা আধুনিক অর্থনীতিবিদগণ মনে করেন যে খাজনা দামের অংশ, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যেখানে খাজনা বেশি সেখানে দাম বেশি বা খাজনা বেশি হওয়ার জন্য দামের উপর প্রভাব ফেলে, অর্থাৎ খাজনা বেড়ে গেলে বাজারে পণ্যের দাম বেড়ে যায়। সুতরাং খাজনা দামের একটি অংশ, এটা আধুনিক অর্থনীতিবিদগণের কথা। অর্থাৎ এই ক্ষেত্রেও আধুনিক অর্থনীতিবিদগণ রিকার্ডোর সাথে দ্বিমত পোষণ করছেন। নেক্সট যেটা সবচেয়ে বড় কথা যে পৃথক তত্ত্বের প্রয়োজন নেই। আধুনিক অর্থনীতিবিদ মনে করেন খাজনা নির্ধারণের জন্য আলাদা কোনো তত্ত্বের প্রয়োজন নেই। তাদের মধ্যে খাজনা হলো একটি উপাদানের দাম, যেমন অন্যান্য উপাদানের দাম রয়েছে, যেমন আমরা বলছি মূলধনের জন্য সুদ রয়েছে, শ্রমের জন্য মজুরি রয়েছে, সংগঠনের জন্য মুনাফা রয়েছে, ঠিক তেমনই ভূমির জন্য খাজনা রয়েছে। এটার জন্য আলাদা কোনো তত্ত্ব দেওয়ার প্রয়োজন নেই। অন্যান্য উপাদানের দাম যেমন চাহিদা এবং যোগান দ্বারা নির্ধারিত হয়, তেমন জমির খাজনাও চাহিদা এবং যোগান দ্বারা নির্ধারিত হতে পারে। সুতরাং জমি খাজনা নির্ধারণের জন্য কোনো পৃথক তত্ত্ব বা মতবাদ প্রয়োজন নেই, এটা সচরাচর অন্য অন্য প্রোডাক্টের মতোই ব্যবহৃত হতে পারে। নেক্সট বলছে মূল্য তত্ত্বকে অবহেলা। রিকার্ডো খাজনা তত্ত্ব পৃথক পৃথকভাবে চাহিদা ও যোগানের বিষয়টি বিবেচনা না করায় মূল্য তত্ত্বকে অবহেলা করা হয়েছে। অর্থাৎ রিকার্ডো কিন্তু জমির চাহিদা এবং যোগান এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেননি বা পৃথকভাবে এগুলোকে নিয়ে আসেননি তার তত্ত্বের মধ্যে। এই জন্য বলা হচ্ছে যে তিনি মূল্য তত্ত্বকে অবহেলা করেছেন। সুতরাং এই দৃষ্টিকোণ থেকেও
এখানে আধুনিক অর্থনীতিবিদগণ রিকার্ডের সাথে দ্বিমত পোষণ করছেন। যাই হোক না কেন, এই সকল বিভিন্ন ধরনের ত্রুটি রয়েছে রিকার্ডোর খাজনা তত্ত্বের, বা ব্যবহারিক গুরুত্ব খুবই হয়তো সীমিত, বা বিভিন্নভাবে কিন্তু রিকার্ডোর খাজনা তত্ত্ব নিয়ে বিভিন্ন আধুনিক অর্থনীতিবিদগণ বিভিন্নভাবে সমালোচনা করেছেন। তারা রিকার্ডের খাজনা তত্ত্বের পার্থক্যজনিত যে খাজনা রয়েছে, অর্থাৎ তারতম্যমূলক যে খাজনা আমরা আলোচনা করলাম, সেটার বিরোধিতা করেছেন। কিন্তু তবুও খাজনা যে উৎপাদিত হচ্ছে বা খাজনা পৃথিবীতে এক্সিস্ট করছে, তার প্রধান কারণ হচ্ছে উপাদান, যে উপাদান রয়েছে বা যে জমির পরিমাণ সেটা সীমাবদ্ধ। অর্থাৎ জমির যোগান সীমাবদ্ধ হওয়ার জন্যই খাজনার উদ্ভব হয়েছে। এ ধারণার সঙ্গে আবার অনেকেই একমত। সুতরাং স্বল্পকালীন যোগান সীমাবদ্ধতার কারণে কোনো উপাদানের খাজনা অবশ্যই দিতে হবে। সুতরাং আমরা যাই বলি না কেন যে রিকার্ডের খাজনা তত্ত্বের অনেকগুলোই ত্রুটি রয়েছে, তার তত্ত্বটির ব্যবহারিক গুরুত্ব হয়তো খুবই কম, কিন্তু বিভিন্ন সমালোচনা থাকা সত্ত্বেও আসলে রিকার্ডোর খাজনা তত্ত্বটি খুবই গুরুত্ব রয়েছে, বা এই তত্ত্বটির গুরুত্ব অপরিসীম। অনেক অর্থনীতিবিদগণ কিন্তু এটাও স্বীকার করেছেন। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে রিকার্ডোর খাজনা তত্ত্বটি দেখলাম, এখানে আমরা ডিটেলস দেখলাম যে রিকার্ডোর খাজনা তত্ত্বের মূল বক্তব্য কি, তিনি কি বলতে চেয়েছেন, খাজনা আসলে কি, খাজনা কেন উদ্ভব হয়েছে, প্লাস হচ্ছে এই খাজনা তত্ত্বের সমালোচনাগুলো আমরা দেখেছি। বিভিন্ন অর্থনীতিবিদ কেন রিকার্ডোর সাথে দ্বিমত পোষণ করছেন, বা তার তত্ত্বটাকে কেন মানতে চাচ্ছেন না, বা কোথায় তার তত্ত্বের দুর্বলতা রয়েছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব আজকের এই ক্লাসটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর এই ভিডিওটি যদি তোমরা দেখো, এখানে আমি আবারও তোমাদেরকে বলবো যে আমি এখানে ডিটেলস লিখে দেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমরা বইয়ের সাহায্য ছাড়াই জাস্ট এই লেকচারটা ফলো করে তোমরা তোমাদের প্রিপারেশন ফুল করে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। এই চ্যাপ্টারেরই আরেকটি টপিকস রয়েছে, ইন্টারেস্ট বা সুদ, অর্থাৎ যেটা মূলধন থেকে পাওয়া যায়, সেটা নিয়ে আমি একটা ক্লাস নিব তোমাদের সাথে। আশা করছি আগামীতে তোমাদের সেই ক্লাসটা নিতে পারবো। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।